This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement. এটা ভোটের মরশুম তো, তাই সবারই ওই এক সিনড্রোম কাজ করছে। নর্মালি আমরা যেটা ভোটের ক্ষেত্রে দেখে থাকি আর কি, মানে রাজনীতিকদের ক্ষেত্রে যেটা দেখে থাকি, কথা না রাখা। সেই সুনীল গাঙ্গুলির বিখ্যাত কবিতা ছিল না, কেউ কথা রাখেনি। সুনীল বেঁচে থাকলে এই রকম ভোটের মরশুমেও একটা ব্যতিক্রম দেখতে পেতেন। কারা সেই কথা রাখার কাজটা করেছে জানেন? আবহাওয়া দপ্তর। এই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল যে বৃষ্টি হবে, হয়েছে। পূর্বাভাস ছিল তাপমাত্রা কমবে, কমেছে। বঙ্গোপসাগরের বদান্যতায় সূর্যের ভোল্টেজ বেশ খানিকটা কমে গেছে। এখন ভোটটা মধ্য গগনে, তার তাপমাত্রা একদম গনগন করছে, কিন্তু ভোল্টেজ বেড়েছে রাজনৈতিক প্রতিশ্রুতির। 10 লক্ষ চাকরি, আবাস প্রকল্পে 43 লক্ষ বাড়ির আশ্বাস, এগুলো কীভাবে কানে বাজছে বলুন তো? আচ্ছা, কানে যদি একটা ধরুন মেমোরি চিপ টিপ যদি বসানো থাকতো, তাহলে কীরকম হতো? ওই প্রতিশ্রুতিগুলো সব রেকর্ড করে রাখা থাকতো। ভোটের সময় নতুন প্রতিশ্রুতি পেলেই ভোটার ওই মেমোরি মিলিয়ে দেখে নিতে পারতেন যে আগের প্রতিশ্রুতিগুলো সেগুলো পালন হয়েছে তো, নাকি সেগুলো পেন্ডিং রয়েছে, অথবা এখন পর্যন্ত কতগুলো ব্যর্থ প্রতিশ্রুতি তার ব্রেনের মধ্যে স্টোরড হয়েছে, কিছু কাজের কাজ হয়নি, তারপর আর একটা নতুন হলো আর কি। মানসিকভাবে প্রস্তুতিটা ঠিকঠাক থাকতো আর কি। কিন্তু সমস্যা কী জানেন? প্রকৃতি আমাদের শরীরটা তো সেভাবে তৈরি করেনি। কানটা মাথারই একটা অংশ, কিন্তু কানের সাথে মগজের কানেকশানটা সেটা বোধহয় সবসময় ঠিকঠাক হয় না। ওই লুজ কানেকশান বলে না, অনেক ব্যাপারটা সেরকম আর কি। এই লুজ কানেকশানটা মেরামত করিয়ে দেওয়ার দায়িত্বটা আমাদের, আমরা এটা পালন করি। কারণ লুজ কানেকশান মানেই তো শর্ট সার্কিট, আর মগজে শর্ট সার্কিট হলে সে তো ভয়ঙ্কর ব্যাপার। আপনাদের মগজের ডেটা ব্যাংকে অতীতের যে সমস্ত প্রতিশ্রুতিগুলো স্টোর হয়ে রয়েছে, সেগুলো তখন তো ছিটকে বেরিয়ে যাবে, কোথায় কে চলে যাবে। তার বদলে বরঞ্চ সব ঠিকঠাক রেখে ওই পুরনো প্রতিশ্রুতিগুলোকেই একবার প্লে করে দেখিয়ে দিচ্ছি। দেখুন তো, কানে যা শুনছেন আর মনে যা রয়েছে, দুটো মিলছে কিনা। বিশেষ বিশেষ খবর শুরু করছি। এসএসসি চাকরি প্রার্থীদের মধ্যে একজনেরও চাকরি যাবে না, আশ্বাস রাজ্য সরকারের। আমরা শিক্ষক শিক্ষিকাদের চাকরি খেতে দেব না, জীবন দিয়েও লড়াই করব। আমি প্রথম দিন থেকে আপনাদের বলেছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবারই চান না কোনো ব্যক্তির কাজ চলে যাক। কারণ একজন ব্যক্তির কাজ চলে যাওয়া মানে তার শুধু ক্ষতি নয়, তার উপর নির্ভর করে থাকা তার পরিজন, আত্মীয় স্বজনদেরও ওদের সেই বিপর্যয় নেমে আসে। কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি হারিয়েছিলেন প্রায় 26,000। সুপ্রিম কোর্টের দ্বিতীয় শুনানিতে স্থগিতাদেশ এলো, অন্তর্বর্তী স্থগিতাদেশ। কিন্তু সেই অন্তর্বর্তী স্থগিতাদেশে আপাতত স্বস্তি হলো চাকরিহারাদের। 16 জুলাই পর্যন্ত কারোর চাকরি যাচ্ছে না, কিন্তু সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ তাতে স্পষ্ট, কোনোভাবেই অযোগ্যদের চাকরি থাকছে না। 2016 সালে পরীক্ষা দিয়েছি, 2019 সাল থেকে আজকে এতদিন ধরে করাপ্টেড, পুরো করাপ্টেড। আজকে আমরা এতটা বঞ্চিত, আমরা আজকে আমাদের আজকে যোগ্য জবাব, আজকে যদি ওদের চাকরি যায়, আজকে ওদের যোগ্য জবাব পাবে ওরা, এবং পুরো টাকা আমাদের দিতে হবে আমরা যদি জয়েন করি। অযোগ্য শিক্ষকরা দিনের পর দিন তাদের লিভলিহুড কে হাই লেভেলে নিয়ে চলে গেছে, আর আমরা গান্ধী মূর্তির পাদদেশে বসে থেকে কেঁদেছি। আজকে তারা কাঁদবে, আমরা হাসব।
তাহলে ওই আশ্বাসটা টিকলো আংশিক। বৈধ অবৈধ মিলিয়ে প্রায় 26,000 নিয়োগিত আপাতত বহাল রইল। মে মাসের গোড়ায় সকলেরই এদের এই যে প্রায় 26,000 প্রায় সবার অ্যাকাউন্টেই স্যালারি অ্যাকাউন্ট, তাতে বেতন ক্রেডিট হয়েছে। জুনের পয়লাতেও হবে, জুলাই মাসে জুলাই পয়লাতেও হবে, কিন্তু তারপর কি হবে? 16ই জুলাই মামলার পরবর্তী শুনানি এবং তারপর এই অযোগ্যদের চাকরি কবে যাবে জানি না, কিন্তু যাবে, নিশ্চিতভাবেই যাবে। কারণ সবাই তো বলেছে এদের চাকরিটা এখন যাওয়াই উচিত, এসএসসিও বলছে, আদালতও বলছে। সুতরাং যাওয়াটা যে সময়ের অপেক্ষা সেটা তো বুঝতেই পারছি। কিন্তু যদি স্কুল সার্ভিস কমিশন ওই চালের মধ্যে কাঁকড় বেছে দিতে ব্যর্থ হয় তাহলে কী হবে? তাহলে বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন যে বেঞ্চ, হাইকোর্টের স্পেশাল ডিভিশন বেঞ্চের মতোই কি তারা ওই ঢাকি সমেত পুরো প্যানেল বিসর্জন দিয়ে দেবে? আদালত কি রায় দেবে সেই নিয়ে ভবিষ্যৎবাণী তো করা যায় না, তাই সেসব চেষ্টা না করাই ভালো। কিন্তু এই মামলায় হঠাৎই বাংলার আবহাওয়ার মতোই স্কুল সার্ভিস কমিশনের অবস্থানটা কিন্তু বদলে গেছে। যারা এক সময় ওই যোগ্য অযোগ্য বাছাই করতে পারবে না বলেই জানিয়ে দিয়েছিল, একদম কনফিডেন্টলি জানিয়েছিল কোনোভাবে ওই যোগ্য অযোগ্যকে আলাদা করা সম্ভব নয়, তারা এখন বলছে তারা একদম নিশ্চিতভাবেই অযোগ্য প্রার্থীদের বেছে দিতে পারবে। এবং বলছে সংখ্যা 8,326। এই সংখ্যাটাও কিন্তু CBI এর দেওয়া। এর একটা বড় অংশ ওই OMR-এর গড়মিল খতিয়ে দেখে পাওয়া হিসেব। সেই ওএমআর যেগুলো পুড়িয়ে ফেলা হয়েছিল, মানে যেটা এসএসসি জানিয়েছিল, কিন্তু তারপর ওই নাইসার সার্ভার থেকে CBI যে OMR শিটগুলোর কপিগুলোকে বাজেয়াপ্ত করেছিল, এগুলো সেই OMR। এছাড়া ইন্টারভিউ প্রসেসে গোলমাল, অ্যাকাডেমিক্সের ভুল তথ্য, এই সমস্ত যদি ধরা পড়ে তাহলে অযোগ্যের সংখ্যা আরও বাড়তে পারে। কিন্তু অযোগ্যের মাপকাঠিটা তাহলে কি হবে? মানে কিসের ভিত্তিতে এসএসসি এই অযোগ্যদের বাতিল করবে? শুধু তারা যেরকম বলে দিয়েছে যে প্যানেলের বাইরে থাকা বেশ অনেকে চাকরি বাকরি পেয়ে গেছেন, বা কোথাও গিয়ে প্যানেল যেটা এক্সপায়ার করে গেছে, সময় পেরিয়ে যাওয়া প্যানেল, তার থেকে চাকরি দিয়েছেন, শুধু এইটুকুনি নাকি এর বাইরেও আরও কিছু থাকবে? এগুলো শুনানিতে বলেছে, কিন্তু এগুলো কোনটার ভিত্তিতে এই যোগ্য অযোগ্য আলাদা করতে হবে সেটা এসএসসি জানে না। সিরিয়াসলি তারাই বলেছে, এবং তারা বলেছে যে এক্ষেত্রে তারা আদালতের দিকে তাকিয়ে আছে। আদালত বলে দেবে কিভাবে যোগ্য অযোগ্যের বাছাই করতে হবে, কোন মাপকাঠিতে কেউ ফিট না করলে অযোগ্য বলে প্রমাণিত হবে, সেই অনুযায়ী তারা কাজ করবে। অর্থাৎ এখনও তারা জানে না কোনটা মাপকাঠি। যখন জানে না তখন তারা এত নিশ্চিত করে কি করে বলছে যে অযোগ্যদের আলাদা করে দেবে নাকি? এসএসসি এটা ভেবে নিয়েছে আদালত যেটা বলবে সেটা তো ধ্রুব সত্য, আদালত তো ভুল করতে পারে না, এটা এখন আদালতের দায়িত্ব। তারা ঠিক করে দিই কোন প্রসেসে যোগ্য অযোগ্য, কোন মাপকাঠিতে যোগ্য অযোগ্য, এইগুলো সব ঠিক হবে, তারা তারপর সেটা করবে। তার আগে কে গা ঘামায়? স্কুল সার্ভিস কমিশন সূত্রের কি খবর জানেন যে সুপ্রিম কোর্ট যেভাবে বলবে সেভাবেই তারা অযোগ্য বাছাই করবে, কিন্তু তার আগে বিশেষ কিচ্ছু করবে না। এবার এই পরের শুনানি সেটা তো জুলাই মাসের 16 তারিখ। আজ থেকে সেই দিনটার দূরত্ব হচ্ছে 70 দিন, 2 মাস 10 দিন। এবার এই সময়টার মধ্যে আপাতত 2 মাস 10 দিন গরমের ছুটি আর কি স্কুল সার্ভিস কমিশনের, এটা বুঝতে পারছি। তারপর তারা হয়তো ঠিক করবে, অনুরোধ করবে যে কোর্টকে, তারপর কোর্ট দেবে, তারপর আবার কাজকর্ম শুরু করবে। তখন বিকেলবেলায় আমরা যখন ওই আড্ডা ফাড্ডা মারতে বসি না, তখন আমাদের মধ্যেই দেখি যে মুড়ি টুড়ি আনা হয়, মুড়ি বাদাম, কেউ কেউ থাকে জানেন তো, তারা অনায়াসে এই মুড়ির থেকে বাদামগুলো আলাদা করে খেয়ে নিতে পারে। কি অসাধারণ দক্ষতায় কাজটা করে। এক্ষেত্রে অবশ্য ওই চালের থেকে কাঁকড়, মানে যোগ্যর মধ্যে থেকে অযোগ্য বাছাই করা কাজটা অতটা নিশ্চয়ই সোজা নয়, বা যদিও বা কাজটা সোজা হয় তাও কিন্তু সোজা কাজটা অনেক সময় সোজাভাবে করতে গিয়ে বেকায়দায় পড়ার আশঙ্কাও থাকে। তার থেকে সুপ্রিম কোর্টকে ঢাল করে কাঁচি চালানোটা অনেক সোজা কাজ, ঝুঁকি কম।
অযোগ্যদের জন্য তার মানে এখন কয়েকদিনের গরমের স্বস্তি, তবে চিরন্তন নয়। নিয়োগে দুর্নীতি হয়েছে এটা তার নতুন করে প্রমাণ করার প্রয়োজন নেই, সব পক্ষ মেনে নিয়েছে। দুর্নীতির দায় সেটাও এখন আর কেউ নিতে চাইছে না, অযোগ্যদের দায়িত্বও কেউ নিতে চাইছে না, বরঞ্চ এখন সবার মনে হচ্ছে এতদিন পর ওই যোগ্যদের পাশে দাঁড়ানোটাই বুদ্ধিমানের কাজ। Come, come, my love, please don't say no, baby. Come, my love. V-Guard-এর এয়ার কুলার্স এক্সট্রা লার্জ কুলিং প্যাডস সহ যা বড় বড় মহারথীকেও ঠান্ডা করে দেয়। V-Guard এয়ার কুলার্স, লং লাস্টিং কুলিং। ৭০ দিনের স্বস্তি। সুপ্রিম কোর্টে মঙ্গলবারের অন্তর্বর্তী নির্দেশের নির্যাস এটাই। কাদের কাদের আপাতত স্বস্তি? ২৫,৭৫৩ জন শিক্ষক শিক্ষাকর্মীর নিয়োগ এখনই বাতিল নয়। অযোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের বেতন এখনই ফেরাতে হবে না। সুপার নিউমেরারি নিয়ে তদন্ত চালালেও গ্রেপ্তার করতে পারবে না সিবিআই। অতিরিক্ত পদের সৃষ্টিকর্তাদের এখনই হাজতবাসের আশঙ্কা নেই। অযোগ্যদের বিরুদ্ধে তদন্ত চললেও এখনই গ্রেপ্তার করতে পারবে না সিবিআই। কেন হাইকোর্টের চাকরি বাতিলের রায় স্থগিতাদেশ দিল শীর্ষ আদালত? প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেছেন, আমরা মনে করছি মামলাকারীদের বক্তব্য আরও বিবেচনা করে দেখা দরকার। অযোগ্যদের আলাদা করা সম্ভব হলে গোটা প্যানেল বাতিল করা ভুল হবে। নবম দশমের বড় সংখ্যক শিক্ষক সমস্যায় পড়বেন, এটাও আদালতকে মাথায় রাখতে হবে। যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব ধরে নিয়ে বলছি, পৃথকীকরণের পদ্ধতি আদালতই ঠিক করে দেবে। সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি ১৬ই জুলাই। এই ৭০ দিনে যোগ্য অযোগ্য আলাদা করার কাজ সারতে হবে। কাজটা কি আদৌ সম্ভব? এসএসসি আদালতে জানিয়েছে সম্ভব, কিন্তু একথাও জানিয়েছে এসএসসির কাছে কোনো নথি নেই। নাইসার কাছ থেকে উদ্ধার করা সিবিআই এর নথি এসএসসির একমাত্র সূত্র। ফলে যোগ্যদের মধ্যে যে অযোগ্য নেই তার নিশ্চয়তা কোথায়? ১৯,০০০ মানে আমি অযোগ্যদের তালিকা দিলাম, বাকিরা যোগ্য। আপাতত যা তথ্য আছে আমাদের কাছে ধরে নেওয়া যেতে পারে আপাতত, কিন্তু নতুন তথ্য যদি আসে, কিছু কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, কোনো ভুল বাকিদের ক্ষেত্রে নেই, এটা আমি কখনো বলবো না। এরকম কেউ সার্টিফিকেট দিতে পারে না। এই কথাগুলো ২৫শে এপ্রিল TV9 বাংলাকে বলেছিলেন এসএসসির বর্তমান চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। মঙ্গলবার এসএসসির কৌঁসুলি একই কথা বিচারপতিদের সামনে বলেছেন। আচার্য সদনের অন্দরের খবর, শীর্ষ আদালত কোন ফর্মুলা বাতলে দেয় এখন সেদিকেই তাকিয়ে এসএসসি, অর্থাৎ নিজে থেকে কোনো পদক্ষেপ করবে না স্কুল সার্ভিস কমিশন। এসএসসির অভিসন্ধি নিয়ে প্রশ্ন বঞ্চিত চাকরিপ্রার্থীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। মুখে তো বলছেন যে হ্যাঁ আমরা সেগ্রিগেট করব, কিন্তু সেগ্রিগেট করে নির্দিষ্টভাবে হাজির করতে পারছে না। আমরা যে সওয়াল করলাম সেটা জাজমেন্টে রেকর্ড করেছি, এসএসসি বলছে আমরা করতে পারছি না। এখন দেখা যাক পরের দিন শুনানি। সুপ্রিম কোর্ট বারবার, চিফ জাস্টিস একবার দুবার না, আপনারা যদি পুরোটা যদি আর্গুমেন্টটা দেখেন আজকে অন্তত ২০ থেকে ২৫ বার বলেছে সেগ্রিগেট করবেন কি করে। বারবার বলেছে ওএমআর আপনারা রাখেননি কেন, আপনাদের কাছে ডেটা নেই কেন। সিবিআই পুরো তথ্য কালেক্ট করতে পারেনি, যে অল্প তথ্য কালেক্ট করেছিল সেখান থেকে ৮,৭০০ সামথিং জাল বা ৫০০ সামথিং জাল পাওয়া গেছিলো, বাকিটা কেউ জানি না আমরা। পর্ষদ পারত, পর্ষদ করেনি। পর্ষদ এখানে চাল ডাল মিশিয়ে খিচুড়ি বানিয়ে ছেড়ে দিয়েছে। একটা বিষয় মোটামুটি স্পষ্ট, চাল থেকে কাঁকড় বাদ দেওয়া সম্ভব হলেই যোগ্যরা স্বস্তির নিঃশ্বাস পুরোপুরি ফেলতে পারবেন। সবটাই আপাতত এসএসসির কোর্টে। অযোগ্যদের রেহাই পাওয়ার কোনো সুযোগ আছে কি? এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ শুধু যোগ্যদের চাকরি রাখার পক্ষেই দাঁড়িয়েছে। ফলে সিবিআই এর দেওয়া হিসেব অনুযায়ী ৮,৩৫৪ জন অযোগ্যের চাকরি যাওয়া সময়ের অপেক্ষা বলেই মনে করছে আইনজীবী মহল। পরে কি বেতনও ফেরত দিতে হতে পারে? সমস্ত কর্মরত শিক্ষক শিক্ষাকর্মীকেই মুচলেখা দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। অযোগ্য প্রমাণিত হলে বেতন ফেরত দেব, এই মর্মে মুচলেখা দিতে হবে। বিষয়টা হচ্ছে যে এখানে ইললিগালিটিস হয়েছে বলে দেখুন সিবিআই তদন্ত কিন্তু কন্টিনিউ করতে বলেছেন। ফলে একটা জিনিস স্পষ্ট যে দুর্নীতি হয়েছে। এখন দুর্নীতির ফলে কারা বেনিফিশিয়ারি হয়েছেন, কোন কোন অ্যাপয়েন্টমেন্টগুলো দুর্নীতির বেনিফিশিয়ারি, সেইগুলোর জন্য কিন্তু পরবর্তী শুনানি হবে এবং একটা রাইডার সহ সেই জন্য একটা নির্দিষ্ট রায় আছে। সেটা কি রাইডারটা কি? রাইডার হলো যারা আইডেন্টিফাইড হবে তাদের কিন্তু বেতন ফেরত লাগবে, অর্থাৎ দুর্নীতি হয়েছে এটা কিন্তু আদালত বুঝতে পারছে। ফলে আপাতত ৭০ দিনের স্বস্তি, তারপর অনেকেরই অস্বস্তি বাড়তে পারে। শিরশিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে। কালকের ঝড় বৃষ্টির পর আবহাওয়াটা তো অনেকটাই বদলে গেছে। সূর্যের তাপ আর চামড়া জ্বালিয়ে দিচ্ছে না। ভোটের বাজারেও কোর্টের উত্তাপটা কিন্তু অনেকটাই কমে গেল। ১৬ই জুলাই যখন
ফের মামলার শুনানি হবে তখন ঘোর বর্ষা দিল্লিতে, তখন সরকারের শপথ টপথ এগুলো সব হয়ে যাবে আর কি। মানে সে যে দলই সরকার গড়ুক, রাজ্যে অবশ্য একই সরকার থাকছে, কিন্তু সরকার কী অবস্থায় থাকবে সেটা এবার লোকসভা নির্বাচনে বাংলার রায়ের ওপর অনেকটাই নির্ভর করবে। অন্তত এরকমই তো সবাই বলছেন, এরকম কখনো দেখেছেন লোকসভা ভোট তার 2 বছর পর বিধানসভা ভোট, অথচ প্রচারের জায়গায় উঠে আসছে বিধানসভা ভোটের কথা, এবং বলার সময় কি বলা হচ্ছে, একটা ভোটও যদি বেশি পায়, একটা আসনও যদি বেশি পায় কেউ, তাহলে নাকি এই সরকার উল্টে যাবে। মানে এরকম একটা পরিস্থিতি চট করে দেখেছেন নাকি? দেখিনি তো আমরা। আর আসলে রাজনীতি এত দ্রুত গতিতে বদলাচ্ছে না, ওই কোথাও গিয়ে ওই এক ভোট তত্ত্ব আর কি, এক দেশ এক ভোট, সেদিকেই সবটা এগিয়ে যাওয়ার মনে হচ্ছে চেষ্টা করছে, সবটা বোধহয় মাথার মধ্যে ঢুকে গেছে সবার, সেই অনুযায়ী সবাই কথাগুলো বলছে। কিন্তু দেখুন, এই ভোটের রায়কে প্রভাবিত করতে পারত কোর্টের রায়। সাথে কি সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশটা বুঝে নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি তো বুঝে গেছেন যে এই প্রভাবিত করার জায়গাটার থেকে আপাতত গরমের ছুটি, মানে স্বস্তি। বাংলাকে বদনাম আর রাজ্য সরকারকে অস্থির করতে বিজেপির বিস্ফোরককে সুপ্রিম কোর্ট নিষ্ক্রিয় করে দিয়েছে, এই বলেই তিনি যথারীতি সোশ্যাল মিডিয়ায় লেখা পেশ করে দিয়েছেন আর কি, বুঝিয়ে দিয়েছেন সবাইকে। শুভেন্দু অধিকারী বোমা ফাটানোর কথা বলছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তার মানে শুভেন্দুকে খোঁচা দেওয়ার এত বড় সুযোগটা হাতছাড়া করবেন না, এটা তো জানাই ছিল। এরকম পড়ে পাওয়া সুযোগ কি আর রাজনীতিকরা হাতছাড়া করেন? দেখুন, যদি প্রায় 26,000 চাকরি বাতিলের রায়টা বলবৎ থাকতো, তাহলে ভোটের সময় নিশ্চিতভাবেই রাজ্য সরকার প্রশ্নের মুখে পড়তো, কারণ এসএসসি বা পর্ষদ যার কাঁধেই বন্দুক রাখা হোক না কেন, দিনের শেষে রাজ্যের সরকারি নিয়োগেই তো দুর্নীতি প্রমাণিত হতো, তাই না? এবার এখন সবাই ওই যোগ্য অযোগ্য এই সমস্ত নিয়ে বিভিন্ন কথাবার্তা বলছে, কিন্তু তখন মানে সেই প্রশ্নটা আছে, কিন্তু আপাতত একটু ধামাচাপা পড়ে আছে যে দুর্নীতি হচ্ছে, এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে, সবাই বলছে দুর্নীতি। এমনকি যারা ভাবুন এই এখন মাইনে টাইনে পাবে, তাদের মুচলেখা দিতে হবে যে অযোগ্য প্রমাণিত হলে টাকা ফেরত দেবো। মানে কত বড় অসম্মান ভাবুন, প্রত্যেককে যখন এই রকমভাবে একটা মুচলেখা দিতে হবে, তার মানে প্রত্যেকেরই অযোগ্য প্রমাণিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। কি কঠিন পরিস্থিতি না? এবং সামগ্রিকভাবে যোগ্য অযোগ্য সবার জন্যেই কি অপমানকর একটা পরিস্থিতি, আমরা ভেবে দেখুন তো। এবং এটা কিন্তু একটা সার্বিক দায়বদ্ধতার প্রশ্ন রাজ্য সরকারের জন্য। আরও মানে ওই কে পেছনে রয়েছেন এত বড় দুর্নীতি হয়ে যাওয়ার পর, সেটা খুঁজে বার করার যেরকম একটা কোথাও গিয়ে অস্বস্তি রয়েছে, তেমনি ওই সুপার নিউমেরারি বা অতিরিক্ত পদ সৃষ্টির যে সিদ্ধান্ত হয়েছে, সেটা নিয়েও তো যথেষ্ট অস্বস্তি রয়েছে, সেটা নিয়েও তো কাটাছেঁড়া হচ্ছে, টানাহেঁচড়া হচ্ছে সুপ্রিম কোর্টে। আর এটা তো রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত। দেখুন, বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ব্যতিক্রমী নিয়োগের কথা তুলেছিলেন, সুপ্রিম কোর্ট এ নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে, যেটা হাইকোর্ট সেটাই বহাল রেখেছে। কিন্তু রাজ্য মন্ত্রিসভার কোনো সদস্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারবে না কেন্দ্রীয় এজেন্সি। এবার দেখুন, যদি এরকম দাঁড়ায় যে সিবিআই তারা তদন্ত করে মন্ত্রিসভার কোনো কাউকে কঠোর ব্যবস্থা নেওয়া যাবে না, জিজ্ঞাসাবাদ করা যাবে না তো বলেনি, জিজ্ঞাসাবাদ করতে ডেকে পাঠালো, তারপর বিভিন্ন রকম কোর্টে গিয়ে তারা হয়তো পেশ করলো যে আমরা এর বিরুদ্ধে আমরা এর ব্যবস্থা নিতে চাই, তাহলে আর বলার কি বাকি থাকলো? তখন রক্ষা কবচ থাক চাই না থাক, বিষয়টা তো জনসমক্ষে চলে এলো। সুপ্রিম কোর্টে এই নির্দেশটার কিন্তু তার মানে একটা দুদিকেই ওই দুমুখী ছুরি আর কি, যেতেও কাটছে আসতেও কাটছে। যতটা স্মুথ মনে হচ্ছে ব্যাপারটা, ততটা স্মুথ এরকম ব্যাপারটা নয়। যারা যতটা ছুটি কাটাবেন, যতটা স্বস্তি থাকবেন ভাবছেন অন্তত সরকারি স্তরে, তাদের বোধহয় অতটা স্বস্তিতে থাকার বিষয় নেই আর কি। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলেছিল যে অতিরিক্ত পদ তৈরির সিদ্ধান্ত যারা নিয়েছেন, প্রয়োজনে তাদের হেফাজতে নিয়ে তদন্ত করা যাবে। এবার তার ফলে এত দৌড়ঝাঁপ সুপ্রিম কোর্টে গিয়ে মামলা দায়ের এগুলো তো হয়েছে,
আজ রাজ্য ওই সুপার নিউমেরারির দায়টা কিন্তু পুরোপুরি ঝেড়ে ফেলার একটা চেষ্টা করেছে সুপ্রিম কোর্টে গিয়ে, মানে একদিকে আটকানোর চেষ্টা আর একদিকে দায় ঝাড়ার চেষ্টা। সুপ্রিম কোর্টের রাজ্যের আইনজীবী কি বলেছে জানেন? পরিষ্কার বলেছেন, ওই সুপার নিউমেরারি পোস্ট তৈরির প্রস্তাব স্কুল সার্ভিস কমিশনই দিয়েছিল, তারা শুধু পাশ করে দিয়েছেন। আচ্ছা, যে কেউ যা কিছু দিয়ে দিলেই সেটা কি ওই চোখ বুঝে সবাই পাস টাস করিয়ে দেয় নাকি? একটুও খতিয়ে দেখে না। যদি খতিয়ে না দেখে কেউ এরকম কোনো একটা ধরুন নথিতে কেউ আপনাকে দিল একটা নথি, সাদা কাগজ, বা সেই কাগজে লিখে দিল আপনি তার সম্পত্তি যাবতীয় আপনার যা কিছু সমস্ত কিছু দান করে দিচ্ছেন, এরকম টাইপের একটা ব্যাপার আর কি, আপনিও না দেখে পড়ে সই করে দিলেন, ও পাঠিয়েছিল তো, ওকে আমি খুব বিশ্বাস করি। তারপর যদি ঠকেন তাহলে দায়টা কার? তার না আপনার? দেখুন, এর পরেও যদি কেন্দ্রীয় এজেন্সি এই সুপার নিউমেরারি তদন্তে রাজ্য মন্ত্রিসভার সদস্যদের ডাকাডাকি করে, বললাম তো ভোটে তার প্রভাব কিন্তু পড়ার একটা আশঙ্কা থেকেই যায়। এই আশঙ্কাটায় বোধহয় গোটা ব্যাপারটা কোনো জায়গায় গিয়ে সবার মনের মধ্যে একটা অস্বস্তি ক্রিয়েট করে রেখে দিয়েছিল। নাকি তৃণমূল এখন ভাবছে যে কঠোর ব্যবস্থা মানে ডাকাডাকি এগুলো সবকটাই তার মধ্যে পড়ে? তাহলে তো তাদের স্বস্তির জায়গা আছে। সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পোস্ট করেছেন তিনি মানসিকভাবে তৃপ্ত। हाँ शुक्ला जी, भिजवाना सिर्फ अल्ट्राटेक ही। मान गया बेटा, पर अल्ट्राटेक ही क्यों? आप ही ने तो कहा था कि घर जिंदगी में सिर्फ एक ही बार बनता है। घर एक मौका एक, इसलिए सीमेंट भी देश का नंबर 1। अल्ट्राटेक, इंडियाज नंबर 1 सीमेंट। সুপ্রিম কোর্টও জানতে চায় চোর মমতার নেতৃত্বে তার মন্ত্রিসভা চোরেদের চাকরিকে রেগুলারাইজ করার জন্য যে ক্যাবিনেট মিটিং করেছিল তার সত্যতা, যেটা সিবিআই ইনভেস্টিগেশন হবে। আমরা জানি ওয়ান ফাইন মর্নিং মাফলার গেছে, হাওয়াই চটিও যাবে, আমাদের তাড়াহুড়া নেই। ক্যাবিনেটের সিদ্ধান্ত করে তিনি এক্সট্রা যখন ঝামেলা হয়েছে এক্সট্রা পদ তৈরি করেছেন, তাহলে এগুলো তো তার ইনভলভমেন্ট আছে এবং টাকা পয়সার লেনদেনে কাকুর স্বর আছে। রাজ্য সরকারের নিজের পিঠ বাঁচাতে ব্যস্ত বিভিন্ন দল, বিভিন্ন বিরোধী দল শুধু আমাদের সরকারকে মেলাইন করার জন্য যেভাবে উদ্যোগ নিয়েছিলেন, সেই উদ্যোগে অন্তর্বর্তী নির্দেশ দিয়ে জল ঢেলে দিয়েছে ভারতের সর্বোচ্চ ন্যায়ালয়। মন্ত্রিসভার স্থগিতাদেশের জন্য তো তৃণমূল কংগ্রেস বারবার পা ধরছে গিয়ে সুপ্রিম কোর্টে, যে ভোটের মধ্যে যদি গোটা মন্ত্রিসভা জেলে চলে যায় ভোটের প্রচারটা কে করবে? তারাও তো জানে মনে মনে যে চোট বুকটা তো ধুকপুক ধুকপুক করছে। মোদিজি তো বলে দিয়েছে 4 তারিখে রেজাল্ট বেরোনোর পর আরও তদন্ত প্রক্রিয়া চোরেদের বিরুদ্ধে আরও দ্রুত গতিতে চলবে। এতদিন চলছিল শতাব্দী এক্সপ্রেসের স্পিডে, এবার বন্দে ভারত এক্সপ্রেসে চলবে। কমিশনের কাছে এটাই আমাদের রিকোয়েস্ট যোগ্য চাকরি প্রার্থী হিসেবে, যে কমিশন যাতে অতি সত্বর নাম ক্যাটাগরি ওয়াইজ যেইভাবে সুপ্রিম কোর্ট দিতে বলেছে আর কি, সেইভাবে লিস্টটা দিয়ে দিক। আর মহামান্য সুপ্রিম কোর্ট তো বলেছে যদি যোগ্য অযোগ্য লিস্ট আলাদা করে দিয়ে দেয়, তার সেক্ষেত্রে কিন্তু আর কোনো রকম প্যানেল যে ক্যান্সেলেশন, যেটা আমাদের সব থেকে বড় একটা মানে ভয়, সেই জায়গাটা কিন্তু আর থাকছে না। শিরশিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে। দেখুন, বারবার এই বক্তব্যগুলো শুনছিলাম, অন্তর্বর্তী রায়, অন্তর্বর্তী কথাটা বারবার বলছেন, কিন্তু এমনভাবে বলছেন যেন যাবতীয় একটা চিরকালীন শান্তি তারা পেয়ে গেলেন এবং তাদের হয়ে কাজ করছেন সুপ্রিম কোর্ট, এরকম একটা ভাবভঙ্গি তৃণমূল নেত্রী ওই চন্দ্রিমা ভট্টাচার্য বা অন্যান্যদের কথাবার্তার মধ্যে। স্বস্তি পেয়েছেন এটা বোঝা যাচ্ছে, কিন্তু ঘটনা হচ্ছে কতদিনের জন্য পেয়েছেন, এক এই বিষয়টা, আর দুই এও আদালত, শীর্ষ আদালতও তো আদালত, এই আদালতের বিরুদ্ধে 2 দিন আগে পর্যন্ত তারা বিভিন্ন কারণে তোপ দাগছিলেন, এখন আদালত ভালো আদালত আর কি, কখন যে ভালো আদালত কখন যে আদালতকে নিয়ে প্রশ্ন, এই বিষয়টা মুহূর্তে মুহূর্তে শিফট করে যায়। সুতরাং তাদের এই ভালো লাগাটাকেও আপাতত অন্তর্বর্তীকালীন ভালো লাগা বলেই আমরা দেখতে পারি, জানেন তো। কিন্তু এই রায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতৃপ্রতিম দেবাংশু ভট্টাচার্যকে নিশ্চিতভাবেই খুশি করবে না, আমি নিশ্চিত, কারণ
তমলুকে তিনি যে প্রার্থী হয়েছেন তার প্রতিদ্বন্দ্বিত প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই নিয়োগ দুর্নীতি মামলাতেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় আর ভূমিকা সেটা নিয়ে তো আজ সুপ্রিম কোর্টে প্রশ্ন তোলার চেষ্টা হচ্ছে। এক ঢিলে যতগুলো পাখি মারা যায় আর কি। এবার চাকরি সংকটে যারা পড়েছিল তাদের পক্ষে, তাদের এক দলের পক্ষে প্রবীণ আইনজীবী দুষ্মন্ত দাভে তিনি অ্যাপিয়ার করেছিলেন এবং তিনি এই ব্যাপারটা নিয়ে প্রশ্ন তুলেছেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে প্রশ্ন তুলেছেন। এবার প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় জবাবে বলে দিয়েছেন যে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ভূমিকাটাকে স্ক্রুটিনি করে দেখতেই শুনানি হচ্ছে না। এইসবের মধ্যে আমাদের জড়াবেন না, এটা আমাদের কাজ না। এই নিয়োগ দুর্নীতি রাজনৈতিক স্পর্শকাতর বিষয়। আইনজীবীদের নানা আইনি ব্যাখ্যা, দাবি, অভিযোগ থাকতেই পারে, কিন্তু তাই বলে এই বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের প্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতির প্রতি অভিযোগের সীমা বজায় রাখা উচিত। এই বক্তব্যটা এটা ওই অন্তর্বর্তীকালীন ভালো লাগাটা সেটা কারুর ঘুচিয়ে দিতে পারে। কিন্তু আজকে সুপ্রিম কোর্টে এই তৃণমূল কংগ্রেস দু গালে দুটো থাবড়া খেয়েছে। সম্মান করে বলতে গিয়েছিল যে ওই জাস্টিস গঙ্গোপাধ্যায় বলে একজন ছিলেন, তিনি এখন বিজেপিতে জয়েন করেছেন, তাদেরকে সপাটে মুখের ওপর চিফ জাস্টিস বলে দিয়েছেন যে কাদা ছোড়াছুড়ির জায়গা এটা নয়, এখানে কাদা ছুঁড়বেন না। তো এরা তাতে খুবই দুঃখিত হয়েছে, খুব দুঃখিত হয়েছে। আমার নামে দু কথা বলা গেল না। এই চোরগুলোকে ধরা তো আমি শুরু করেছিলাম। हाँ शुक्ला जी, भिजवाना सिर्फ अल्ट्राटेक ही। मान गया बेटा, पर अल्ट्राटेक ही क्यों? आप ही ने तो कहा था कि घर जिंदगी में सिर्फ एक ही बार बनता है। घर एक मौका एक, इसलिए सीमेंट भी देश का नंबर 1। अल्ट्राटेक, इंडियाज नंबर 1 सीमेंट। সাম্প্রতিক বাংলায় যা দেখা যায়নি সুপ্রিম কোর্টের এই অন্তর্বর্তী নির্দেশের ফলে কিন্তু সেটাই দেখা গেল, জানেন তো। সব কিছুরই একটা বিভিন্ন দিক আছে, তো এটাও একটা অন্যরকম দিক। এই জিনিসটা আমরা বহুদিন দেখতে পাইনি। ওই ধর্নাতলায়, ধর্নাতলা যেটা বারবার আপনাদের দেখিয়েছি, সেখানে শুধু আন্দোলন আর ধর্নাই হয়। সেখানে আজ একটা আন্দোলন শেষ হলো। সংগ্রামী যৌথ মঞ্চের তাঁবুতে অনশনে বসেছিলেন ওই চাকরি সংকটে পড়া প্রার্থীদের একাংশ। এবার তারা ফলের রস খেয়ে অনশন ভাঙলেন। আসলে কি জানেন তো, আন্দোলন মানেই হচ্ছে প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনাস্থা, আর আন্দোলন উঠে যাওয়ার অর্থ হচ্ছে প্রতিষ্ঠানে আস্থা ফেরা। এবার অনশন ভাঙার দৃশ্যটাতেই স্বাভাবিকভাবেই সরকারের সবচেয়ে প্রিয় দৃশ্য। ভোটে এই নির্দেশের কী প্রভাব পড়বে, চতুর্থ দফায় কে কতটা আত্মবিশ্বাসের সঙ্গে মাঠ কাঁপাবে, সেটা তো কাল থেকে ওই নির্বাচনী প্রচারগুলোয় নজর রাখলেই বোঝা যাবে। আজ তৃতীয় দফার ভোট হলো। আমরা খুশি কি জানেন, যে একটাও খবর করার মতো কোনো ঘটনা ঘটেনি। সিরিয়াসলি এরকম খুব দিন কমই আসে যেদিন আমরা খুশি হই করার মতো কোনো খবর না থাকার জন্য। নর্মালি আমরা সারাক্ষণ হাঁ করে বসে থাকি যে একটা কিছু ভালো কিছু ঘটুক, ভালো কিছু ঘটুক, এটা আমরা চাই। খারাপ কিছু ঘটুক চাই না। রাজনীতিকরা যেরকমভাবেই দেখুন, তারা যেভাবে চান, আমাদের চাওয়া পাওয়াটা সাধারণ মানুষের চাওয়া পাওয়া তো একদম আলাদা। আমরা সিরিয়াসলি চাইনি যে আজকের দিনটায় আমাদের খবর করতে হোক, কারণ খবর করা মানেই তো সেই পঞ্চায়েত নির্বাচনের মতো রক্তস্নান ভরা নির্বাচন। কোনো ঘটনা ঘটেনি। দেখুন আজকে যেই জিতুক, আজকের দিনটা এই অন্যরকম একটা ব্যতিক্রমী দিন। পঞ্চায়েত নির্বাচনে মুর্শিদাবাদ ওইভাবে রক্তাক্ত হয়েছিল, অথচ সেখানে আজ একদম লাশহীন ভোট, রক্তহীন ভোট প্রায়। এটা তো নিঃসন্দেহে কেন্দ্রীয় বাহিনীর কৃতিত্ব। তারপরে অবশ্য একটা ঘটনা ঘটেছে, যেটাও না ঘটলেই বোধহয় ভালো হতো, যে ঘটনাটার কথা আজ না বললেই নয়। প্রতি মুহূর্তে
সাথে কেসরি উৎসব উদযাপন করুন। বিমল, বলো ভাষা কেসরি। সেই ছোটবেলা থেকে একটা লাইন তো আমরা সবাই খুব সুন্দরভাবে আমাদের বাংলাকে বোঝার জন্য ব্যবহার করে এসেছি। সুজলাং সুফলাং শস্য শ্যামলাং। শস্যটা কি? বাংলার উর্বর মাটি। চিরকাল এই মাটিতে শস্যের ফলন ভালোই হয়, কিন্তু বাংলার উর্বর পলি মাটিতে এখন যে কোনো শস্যের পাশাপাশি আরও একটা জিনিসের বেশ ভালো ফলন হচ্ছে, জানেন তো? ওই জন্য জিজ্ঞেস করলাম শস্যটা কি। তখন একরকম ছিল, এখন কি? এখন দুর্নীতি। এসএসসির নিয়োগ কেলেঙ্কারি এমন একটা দুর্নীতির ফসল। এবার তারপরে চারপাশে আরও বিভিন্ন রকম দুর্নীতির চাষ আমরা তো দেখতেই পেয়েছি। দেখুন, শিক্ষায় নিয়োগ দুর্নীতির যে বটবৃক্ষ ডালপালা মেলেছে তার একটা শাখা বা প্রশাখা বলতে পারেন এই এসএসসি দুর্নীতি। জবের থেকেই নিয়োগ কেলেঙ্কারি প্রকাশ্যে এসেছে না, এই শাসক নেতাদের বলতে শুনেছি যে ওদের সময় এত চুরি হয়েছিল, আমাদের সময় তাহলে একটু চুরির অভিযোগ উঠেছে, তাতে আর কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে গেল। ওই সেই তুই বেড়াল না মুই বেড়ালের মতো ঘটনা আর কি। আরেকটা কথা, এটাও নেতারা প্রায়ই বলেন, ওদের সময় ভোটে এত অশান্তি হয়েছে, এত মানুষ খুন হয়েছে, আমাদের সময় নির্বাচনকে কেন্দ্র করে এই কয়েকটা মৃত্যু হয়েছে, এতে আর কি হলো? ওদের সময় তো এতগুলো মৃত্যু হয়েছিল। দেখুন, এই যে একটা আপেক্ষিক তত্ত্ব দাঁড় করিয়ে দেওয়া, ওদের সময় হয়েছিল সুতরাং আমার সময় হয়েছে, বারবার বলি, জানেন তো? এটা বড় খারাপ লাগে। একটা অন্যায় কখনোই আরেকটা অন্যায় করার প্রশ্রয় বা অনুমতি দেয় না। এটা রাজনীতিকদের কে কবে বোঝাবে বলুন তো? এ রাজ্যের মাটিতে দুর্নীতির মতোই তো রাজনৈতিক সন্ত্রাসের ফলন বহু বছর ধরেই বেশ ভালো, বিশেষ করে নির্বাচনের সময় আবহাওয়াটা অনুকূল থাকে তো সারা দেশে। আর যাই হোক, বাংলায় সেই সময় বেশ সন্ত্রাসের চাষ হয়, ভালো চাষ হয়। বাংলায় একটাই খবর তো এতদিন ধরে হয়েছে, যেটা আমাদের ভোট সংস্কৃতিতে পরিণত হয়েছে বলে সবাই বলেন। ভোট ঘিরে অশান্তি, রক্তস্নান, হিংসা। এ রাজ্যে ভোট মানেই গণতন্ত্রের অকাল প্রয়াণ। এই ট্র্যাডিশনটা কিন্তু গত পঞ্চায়েত ভোট পর্যন্ত সমানে চলিয়ে আছে। এই লোকসভা ভোটের 3টে দফা শেষ হওয়ার পর দেখছি আপাতত শান্তপূর্ণ পরিবেশ আর কি। এইরকম শান্ত পরিবেশ চট করে দেখা যায় না। ভোট ঘিরে কোনো বড় ঘটনা নেই, বড় কোনো গোলমাল, বোমাবাজি, খুনোখুনি কিচ্ছু নেই। গতকাল বোমা ফেটে এক কিশোরের মৃত্যু হয়েছে পান্ডুয়ায়, কিন্তু পুলিশ তো বলে দিয়েছে ওটা রাজনৈতিক নয়। 11 বছরের ছেলেটা নাকি পারিবারিক গণ্ডগোলের মাসুল গুনেছে, সুতরাং পুলিশ ঝাড়া হাত পা ঝেড়ে ফেলেছে। দেখুন, যাদের হাতে রাজ্যের আইন শৃঙ্খলে, তারা যখন এইভাবে রাজনীতিকে এত বড় একটা সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, তখন আপনি আমি প্রশ্ন তোলার কে? আমাদের বরঞ্চ খুশি থাকা উচিত। পুলিশ সার্টিফিকেট দিয়েছে, বলে দিয়েছে ওটা পারিবারিক গণ্ডগোল, রাজনীতি ঠিক আছে, সুতরাং ভোট সব ঠিক হ্যাঁ। আমরাও তো ঠিক করেছি, জানেন তো? রাজনীতিকে নিয়ে কোনো প্রশ্ন নয়। আর যদি প্রশ্ন করতেই হয়, ওই রাজ্যের পুলিশ প্রশাসনকে নিয়েই করব। মালদা দক্ষিণ লোকসভার ভেতর ওই শামশেরগঞ্জ বিধানসভাটা পড়ে। মালদা দক্ষিণ আসনের ভেতর হলেও শামশেরগঞ্জ কিন্তু আসলে মুর্শিদাবাদে। সেই শামশেরগঞ্জের বাসিন্দা মহিদুল শেখ। এই মহিদুলের গল্পটা আপনাদের সাথে শেয়ার করি। মহিদুল আজ ভোট দিয়েছেন, দেওয়ার কথা, কারণ ভোটের দিন ভোট দেবেন, এতে নতুনত্ব কী আছে? কিন্তু ঘটনাটা হচ্ছে, ভোটটা দিয়ে মহিদুল মারাত্মক অপরাধ করে ফেলেছেন। সিরিয়াসলি অপরাধ করেছেন বলেই তো আজ হাসপাতালের বেডে শুয়ে তিনি কাতরাচ্ছেন। মহিদুলের পরিবারের অভিযোগ কি জানেন? এই ভোট দেওয়ার জন্যই নাকি তাকে বেধড়ক মারধর করেছে তৃণমূল কর্মীরা। গতকাল রাতেই নাকি ওই শাসক দলের কর্মীরা বাড়িতে এসে একদম বেশ ভালো করে বুঝিয়ে গেছিল। আজকাল আর কেউ হুমকি টুমকি দেয় না, জানেন তো? ওগুলোকে বোঝানো বলে। বুঝিয়েছিল, ভালোর জন্যই বুঝিয়েছিল, ভোট টোট দেওয়ার দরকার নেই, ভোট দেওয়া বারণ। তারপরেও মহিদুল যে কেন ভোট দিতে গিয়েছেন কে জানে। কারণ অবশ্য কে জানে বললে চলবে না, জানে একজন। কে জানে জানেন? মুর্শিদাবাদের জেলা পুলিশ। কারণ তারাই তো তাকে আশ্বস্ত করেছিল, বলেছিল নিরাপত্তার দায়িত্ব পুলিশের, কোনো ব্যাপার না, যান ভোটটা দিয়ে আসুন, আমরা আছি। ফলে মহিদুল নিশ্চিন্তে ভোট দিতে গেছিলেন। ফল কি হলো? আছেন তো বটে, সেইটা টের পেলেন তারা। মহিদুল পুলিশ আছে এটা টের পেয়েছেন। কখন টের পেলেন? যখন মারধর খেয়ে তাকে হাসপাতালে ভর্তি হতে হলো।
জঙ্গিপুর মেডিকেল কলেজে এখন ভর্তি রয়েছেন ওই শামশেরগঞ্জের মইদুল। কারা ভর্তির ব্যবস্থা করে দিয়েছেন জানেন? হ্যাঁ, পুলিশ প্রশাসন। ওই আছি আমরা, আছেন তারা। এজন্যে জেলা পুলিশ প্রশাসনকে মইদুল একটা ধন্যবাদ দিতেই পারেন, কারণ গতকাল থেকে মুর্শিদাবাদের সমস্ত হাসপাতালকে তৈরি থাকতে বলেছিল জেলা প্রশাসন। অ্যাপ্রিয়েট করে নিয়েছিল আর কি, যে এরকম কিছু হতে পারে, এরকম অনুমান করে নিয়ে যে এখানে তো গণ্ডগোল হওয়াটাই স্বাভাবিক, ফলে হাসপাতালটা তৈরি থাকাটাও খুব দরকার। কতটা দূরদৃষ্টি থাকলে এরকম একটা ব্যবস্থা নেওয়া যায় বলুন তো? ঠিকঠাক ব্যবস্থা, তার ফলটা পেয়েছেন মইদুল, অ্যাটলিস্ট চিকিৎসার জায়গাটা তো পেয়েছেন। দেখুন, মুর্শিদাবাদের নির্বাচনী ইতিহাসটা তার মানে বেশ একটা ঐতিহ্যশালী ইতিহাস, সেটা বোঝা যাচ্ছে। পুলিশ তারাও কিন্তু কথা রাখে, এটাও বোঝা যাচ্ছে। হ্যাঁ, মইদুলকে নিরাপত্তা দিতে পারেনি হয়তো, কিন্তু প্রশাসন মইদুলকে হাসপাতালে একটা বেড ঠিক জোগাড় করে দিয়েছে। গণতন্ত্রের উৎসব তো শ্রেষ্ঠ উৎসব, তাতে অংশ নেওয়া একজন ভোটারের কাছে এটা কত বড় একটা পরম প্রাপ্তি ভাবুন তো। আমাদের শুধু কিছু প্রশ্ন আছে জানেন, বাংলার পুলিশ শুধু শুধু মইদুলকে কেন ওই আশ্বাসটা দিতে গিয়েছিল বলুন তো? নিরাপত্তার ব্যবস্থা যদি না করতেই পারে, তাহলে আশ্বাস দেওয়ার দরকার কি ছিল? মানে আশ্বাস দিতে পারতো, বলতে পারতো ভোটটা দিচ্ছেন দিন, কিন্তু যদি তারপরে আপনার দরকার পড়ে হাসপাতালে বেডের ব্যবস্থা করে দেবো, এটা বলতে পারতো। নিরাপত্তার দায়িত্ব নেবো, এটা বলার দরকার কি ছিল? ভোটটা দামি, কিন্তু জীবন তো তার থেকেও বেশি দামি, তাই না? নাকি বেহুলা লক্ষিন্দরের বাসর ঘরের ছিদ্র দিয়ে যেরকম কালনাগিনী ঢুকেছিল, ঠিক সেরকমভাবে পুলিশি নিরাপত্তার ফাঁক ফোকর দিয়ে মইদুলের ওপরই হামলাটা হয়ে গেছে। এতে কারোর কোনো দোষ নেই। শিরশিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে। রাত্রে বলছে ভোট দিতে যাবি না, ভোট দিতে এলে তোকে ছেড়ে দেবো। পুলিশে বলছে ভোট দাও, অসুবিধা হবে না। পুলিশে আশ্বাসে ভোট দিতে গিয়েছিলাম। তারপর সোজা হাসপাতাল। গণতন্ত্রের উৎসবে শুয়ে পড়ে কাতরাচ্ছেন এক ভোটার, নাম মইদুল। মালদা দক্ষিণের শামশেরগঞ্জ বিধানসভার জুতকাশির বাসিন্দা। পরিবার কংগ্রেস করে, তাই ভোট দেওয়া ছিল বারণ। অভিযোগ, রাতেই শাসক দলের পক্ষ থেকে এসেছিল হুমকিটা। এরপরেই পুলিশ অভয় দিয়েছিল, বলেছিল ভয় কাটিয়ে ভোটটা দিন। মইদুল ভোটটা দিলেন বটে, তবে হামলাটা পুলিশ ঠেকাতে পারেনি। পুলিশের গাড়িতে এবার দেখতে পেলাম না, ভোট দিয়ে আসছি, ভোট দিয়ে এসে বলছে তোকে যে বানা করে রাত্রে কেনে গেলি ভোট দিতে, আমি কইছি চাচা কেন তো গেলি, রড লাঠি আরো কত রকম কি দিয়ে মারতো, আরো মারতো, মেরে ফেলাতে হয়েছিল। আমার বাপ মাকে ভিড়তে দেয়নি। মইদুল বেদম মার খেয়েছেন, বুথ থেকে বেরিয়ে হাসপাতালে যেতে হয়েছে। মইদুল ভোট দিলেও বুথ অবধি পৌঁছতে পারেননি অনেকে, এটাও কিন্তু অভিযোগ। বাংলায় ভোট হবে আর অভিযোগ থাকবে না, তা কি হয়? দিচ্ছে কি ভোট দিতে পারবি না, টিএমসির লোক। আমরা যখন ভোট দিতে যাচ্ছি যে আপনার ভোট হয়ে গেছে, যান ঘুরে যান, ঘুরে যান, সবকে ভোট দিতে দেয় না, রাস্তাতে বলছে ভোট হয়ে গেছে। ইলেকশন কমিশন, আমরা অবজারভারকে, পুলিশকে, সবাইকে আমরা ইমিডিয়েটলি জানাবো, আর সঙ্গে সঙ্গে একটা এফআইআর, একটা কমপ্লেন ফাইল। हाँ शुक्ला जी, भिजवाना सिर्फ अल्ट्राटेक ही। मान गया बेटा, पर अल्ट्राटेक ही क्यों? आप ही ने तो कहा था कि घर जिंदगी में सिर्फ एक ही बार बनता है। घर एक मौका एक, इसलिए सीमेंट भी देश का नंबर 1। अल्ट्राटेक, इंडियाज नंबर 1 सीमेंट। শুনলেন তো, মালদা দক্ষিণের কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী, তিনি বলছেন যে মইদুল তাদের দলের কর্মী, আর সেই জন্যই তৃণমূল মইদুলকে ভয় দেখাচ্ছিল। মইদুল শেখ যে কেন্দ্রের ভোটার, সেই মালদা দক্ষিণে সংখ্যালঘু ভোটের সংখ্যা জানেন প্রায় 52%। যে ভোট ব্যাংকটা দীর্ঘদিন ধরে এই মালদায় গনি খান চৌধুরীর প্রতি ডেডিকেটেড, একদম তার নিজস্ব ভোট ব্যাংক। এমনকি গনি খান চৌধুরীর মৃত্যুর পরেও মালদা দক্ষিণে গনি পরিবারের যে সদস্যই দাঁড়িয়েছেন তিনি জিতেছেন। এমনকি 2019-এ উত্তরবঙ্গে ওই প্রবল বিজেপি ঝড়ের মধ্যেও মালদা দক্ষিণে জিতেছিলেন গনি খানের ভাই ঈশা খানের বাবা
আবু হাসেম খান চৌধুরী, ডালুবাবু। এবারও ওই অসতি পর ডালুবাবুর ভোটে দাঁড়ানোর প্রবল ইচ্ছে ছিল, কিন্তু তিনি চেয়েছিলেন দুই কংগ্রেস জোট বাঁধুক আর তাদের কমন প্রার্থী তিনি হবেন। মানে এটা বৃহত্তর অথবা ওই ইন্ডি জোটের কথাটা তার মাথায় খুব জোরালোভাবে ঢুকে গেছিল। তৃণমূলের সঙ্গে জোট করে কংগ্রেস বাংলায় ভোটে লড়ুক, আবু হাসেমের এই ইচ্ছা তো এ রাজ্যে হালে পানি পায়নি, কারণ অধীর চৌধুরীরা এ রাজ্যে তৃণমূলের সঙ্গে হাত মেলাতে নারাজ। এবার প্রদেশ নেতৃত্বের সঙ্গে তৃণমূলের আসন সমঝোতা হচ্ছে না বুঝে যাওয়ার পর, এবং তারপর দলও তাকে টিকিট দিচ্ছে না এটা বুঝে যাওয়ার পর গনি খানের ভাইয়ের গলায় কিন্তু উল্টো সুর শোনা গেছিল। এমনকি নরেন্দ্র মোদীর প্রশংসাও আমরা তাকে করতে দেখেছি। এই আইন তো বিজেপি আনেনি, সেটা বলতে হবে। আর এই আইনে মাধ্যমে কাউকে লোক বা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা বলতে হবে। খালি প্রোপাগান্ডা করলে তো হবে না। বিজেপিতে অনেক ভালো ভালো লোক আছে। আমি মনে করি যে মোদী সাহেব কারো যদি মতামত না নেন তো উনি অনেক ভালো কাজ করবেন। যত খারাপ দেখানো হচ্ছে যত খারাপ দেখানো হচ্ছে মোদী সাহেব অত খারাপ নন, নিজের মতো করে চললে উনি ভালো কাজ করবেন আর কি, ডালুবাবুর বক্তব্য। মানে এটা ভোটের আগের থেকে বক্তব্য, কিন্তু এই যে তার মানে একটা উল্টো স্রোত, অন্য মত যেখানে আছেন সেখানে থেকে উল্টো দিকে বল ছুড়ে দেওয়া, এটা এইবারের এই মালদা দক্ষিণের একটা বিশেষত্ব। জানেন তো, জোট না হলেও মালদা দক্ষিণে যাতে বিজেপি জিততে না পারে এরকম অনেক কিছু বিষয় তার মধ্যে ঘুরে বেড়াচ্ছে আর কি। কে জিতবেন, কারা জিতবেন, নিজের সিট কংগ্রেসের সেইটা কংগ্রেস ধরে রাখতে পারবে কি না, অথবা তৃণমূলকে জিতিয়ে দেবে কিনা, এইরকম বিভিন্ন সব অঙ্ক ঘুরে বেড়াচ্ছে। এই যে ধরুন একটা চিঠি ভাইরাল হয়ে গেল, এই চিঠিতে কি বলা হয়েছে, সেই চিঠিতে নাকি কোথাও গিয়ে রাহুল গান্ধী তিনি বলেছেন যে এখানে তৃণমূলকে জেতাতে। অথবা আজ ভোটের দিন মালদায় একটা হোয়াটসঅ্যাপ চ্যাট ভাইরাল হয়ে গেছে, জানেন তো। তাতে বলা হয়েছে যে কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী নাকি কংগ্রেসের প্রাক্তন বিধায়ক মোত্তাকিন আলমকে লিখছেন, সমীক্ষা বলছে তার আসনে বিজেপি প্রার্থীর জিতে যাওয়ার প্রবল সম্ভাবনা, এবং বিজেপিকে আটকাতে সেখানে নাকি ঈশা খান তৃণমূলকে সমর্থনের কথা বলছেন। ভাবুন তো, কে বলছেন না যিনি কংগ্রেসের প্রার্থী, কে বলছেন যার বাবা সিটিং এর আগেই জাস্ট সাংসদ ছিলেন কংগ্রেসের হয়ে, এই তার সঙ্গে এই হোয়াটসঅ্যাপ চ্যাটের সঙ্গে ওই রাহুল গান্ধীর চিঠির কথা। রাহুলের লেখা চিঠি বলে যেটা ভাইরাল, তাতে কিন্তু কংগ্রেস কর্মীদের ওই বললাম পরিষ্কার বলে দেওয়া হয়েছে মালদা দক্ষিণে বিজেপিকে আটকাতে তৃণমূলকে ভোট দিতে হবে। এই চিঠি আর হোয়াটসঅ্যাপ মেসেজ দেখে ভাবছিলাম কংগ্রেস কর্মীদের এরকম কঠিন পরীক্ষার মুখে কেন ফেলছেন বলুন তো। যদি সত্যিই চিঠি লিখে থাকেন বা ওই হোয়াটসঅ্যাপ চ্যাটে অংশ নিয়ে থাকেন, তাহলে এই রাহুল গান্ধী আর ঈশা খানের এটা কি ঠিক হলো? এবার যারা তারা তৃণমূলকে একটা ভোট দেবেন, যারা কংগ্রেসের সমর্থক তারা এবার তৃণমূলকে ভোট দিয়ে আবার পরের বার কংগ্রেসকে ভোট দেবেন। এটা হয় নাকি? আসন হাতছাড়া হয়ে গেলে সেটা ফিরিয়ে আনা যে কি কঠিন, সেটা কি রাহুল গান্ধীরা বোঝেন না? দেখুন, রাজনীতিতে সৌজন্য যত বিরলই হয়ে যাক একেবারে অবলুপ্ত হয়ে যায়নি, এটাকে আপনি সৌজন্য বলে দেখতে পারেন। তাই ভাবছিলাম যে সরকারিভাবে বাংলায় কংগ্রেস আর তৃণমূলের জোট হয়নি, এটা হয়তো সত্যি, কিন্তু তলায় তলায় হয়তো কেউ বন্ধুকৃত্য সারতে চাইছেন। এবার বিজেপিকে ঠেকাতে এটা একটা হিডেন এজেন্ডাও হতে পারে। ঈশা খান চৌধুরী অবশ্য বলেছেন যে তার হোয়াটসঅ্যাপ চ্যাট বা রাহুল গান্ধীর চিঠি বলে যেটা চারপাশে ঘুরছে সেটা নাকি বিরোধীদের ষড়যন্ত্র। দেখুন, এটা তো সচরাচর রাজনৈতিক নেতারা বলে থাকেন, সত্যিও বলেন, আবার অনেক সময় সত্যি বলেনও না। কোনটা যে সত্যি সেটাও আবার তারাই জানেন। দেখুন, মেথড ইন ম্যাডনেস বলে একটা কথা আছে না, এক জনপ্রিয় রাজনীতিক আমাদের এখানকার, তার সম্পর্কে এক পরীক্ষা বিশ্লেষক যেটা বলেছিলেন সেটা এক্ষেত্রে খুব খুব প্রযোজ্য। যেরকম পাগলামোর মধ্যেও একটা সিস্টেম থাকে রাজনীতিতে, সেটার মূল কারণ তো একটাই, রাজনীতিতে কোনো কিছুই কারণ ছাড়া ঘটে না। কোনো উদ্দেশ্য না থাকলে
কোনো রাজনীতিক কোনো কাজ করেন না বা রাজনীতিতে কোনো কাজ হয় না। এই যে আজ আবু হাসেম খান চৌধুরীকে সঙ্গে করে ভোট দিতে নিয়ে গিয়েছিলেন ঈশা খান চৌধুরী, এটার মধ্যে কোনো অন্যায় কিছু নেই, এটাই স্বাভাবিক। বাবাকে সঙ্গে নিয়ে ছেলে ভোট দিতে যেতেই পারেন, কিন্তু মুশকিল কি জানেন, এই ছেলের বিরুদ্ধে কদিন আগে তার বাবাকে কলকাতার ফ্ল্যাটে ইচ্ছের বিরুদ্ধে আটকে রাখার অভিযোগ উঠেছিল। আবু হাসেম যাতে ভোটে লড়তে না পারেন সেজন্যই নাকি কোতোয়ালির বাড়ির থেকে তাকে দূরে রাখতে চাইছিলেন ঈশা তখন অভিযোগ অস্বীকার করেছিলেন, কিন্তু একটা কথা সেদিনও বলেছিলাম, আজও বলছি, মালদা দক্ষিণের কংগ্রেস প্রার্থী এই কথাটা কিন্তু বিলক্ষণ জানেন যে আবু হাসেম খান চৌধুরী আসলে গনি খান চৌধুরীর ছায়া। ভোটে জিততে কি নিজের কায়ার সঙ্গে সেই ছায়াকেই জুড়ে নিলেন ঈশা খান চৌধুরী। শিরশিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে। ওরা বুঝতে পারছে ওদের অবস্থা ভালো না, ওরা বুঝতে পারছে আমাদের কংগ্রেস জোট অবস্থা খুবই ভালো, আমরা জিতছি, তার জন্য শেষে ওরা এত প্যানিক সৃষ্টি করছে। রাহুল গান্ধীর জীবনে বা এআইসিসি জীবনে ইংলিশে কমিউনিকেশন দেয়, কোনোদিন বাংলা লিখে না, তো এটা দেখলে আমরা হাসছি। তো 5 বছর মালদার মানুষের জন্য একটা শব্দ উচ্চারণ করেনি, এখন ঈশা খান চৌধুরী কি কমপ্লেন করছেন নিজের হার নিশ্চিত জেনে, তাতে বাংলার মানুষের সাথে সাথে পশ্চিমবঙ্গের মানুষের সাথে সাথে আমাদের মালদার মানুষের কিছু যায় আসে না। আজকে গেরুয়া ঝড়, গণতন্ত্রের এই মহোৎসব, তাতে আপনি দেখবেন রেজাল্টের পর 4 জুনের পর দেখতে পাবেন দেশ জুড়ে গেরুয়া ঝড় হবে, দক্ষিণ মালদাতেও হবে, মালদা জেলাতে হবে। ফলে সামগ্রিকভাবে একটা নিস্তরঙ্গ ভোট, কিন্তু এই ভোটের সেরা ছবি নিশ্চিতভাবেই লোচনপুরে বাংলার মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের সাথে স্বয়ং হিটলারের সংঘাত। অ্যাডলফ হিটলার নয়, হিটলার সরকার, কি অদ্ভুত টাইটেলের সঙ্গে নামের মিল। শাসক দলের কর্মী এই হিটলার, ফলে সরকারি দল তো সরকারের দল, নামের সঙ্গেও তার সরকার রয়েছে, হিটলার সরকার, তার সঙ্গেই কিনা কমিউনিস্ট নেতা গিয়ে এইভাবে গণ্ডগোলে জড়িয়ে পড়লেন। শুধু গণ্ডগোল না, একদম ধাক্কাধাক্কি, শুধু যে ধাক্কাধাক্কি হলেও কথা ছিল, একদম নিজে বুথে ঢুকে এজেন্ট, মানে ভুয়ো এজেন্টকেও ধরতে দেখা গেল তাকে। আর আমার সেই কমেন্টার কথা মনে পড়ে গেল, মনে আছে তো, মুখ্যমন্ত্রী প্রচারে মোহাম্মদ সেলিমকে কটাক্ষ করে বাজপাখি বলেছিলেন। আজ কি মোহাম্মদ সেলিম বাজপাখি হয়েই ওই ভুয়ো এজেন্টকে পাকড়াও করলেন? আজ মুর্শিদাবাদের বাম প্রার্থী কিন্তু বারবার মোহাম্মদ সেলিম বারবার তিনি তৃণমূল কর্মীদের সাথে বচসায় জড়িয়েছেন। আমরা নর্মালি দেখি যে ওই নেতাদের সঙ্গে থাকা লোকজনরা গণ্ডগোলে জড়ান, সেলিম নিজেই জড়ালেন। অবশ্য তাকে দেখেও গোবাগ স্লোগান তুলেছিলেন তৃণমূলের কর্মীরা বারবার বিভিন্ন জায়গায়। এবার এটা স্লেজিং চলে, জানেন, ক্রিকেটের ময়দানে যেরকম স্লেজিং চলে, রাজনীতির ময়দানেও সেরকম স্লেজিং টেজিং চলে। তাতে আবার ক্রিকেটে বলে মেজাজ হারাতে নেই, আবার কেউ কেউ ওই কপিল দেবের মতো লোকজন বা শ্রীকান্তের মতো লোকজন, তাদের স্লেজিং করলে তারা নাকি উল্টে 4-6 মেরে দিতেন আর কি। তো যাই হোক, মোহাম্মদ সেলিম কোনটা সেটা তিনিই জানেন, কিন্তু ভোটের ময়দানে সত্যিকারের একটু ঘটনাবহুল বা চাঞ্চল্যকর বলতে যা বোঝায় তা ওই মুর্শিদাবাদেই যেটুকুনি যা দেখা গেল। অন্তত মোহাম্মদ সেলিমের এই দিনভরের এই অ্যাক্টিভ রোলটা, এটা দেখে তেমনটাই মনে হচ্ছে। অথচ এই সেলিমই 72% সংখ্যালঘু ভোট অধ্যুষিত কেন্দ্রে ভোটে দাঁড়ানোয় বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর থেকে তৃণমূলের তাবড় নেতা মন্ত্রীরা সব খোঁচা দিয়েছিলেন। সংখ্যালঘু কেন্দ্রে দাঁড়িয়ে ভোট বৈতরণী পার হতে চার সেলিম, এই লাগাতার প্রচারটা তারা করে গেছেন। এইগুলো সামলেছেন সিপিআইএমের রাজ্য সম্পাদক। हाँ शुक्ला जी, भिजवाना सिर्फ अल्ट्राटेक ही। मान गया बेटा, पर अल्ट्राटेक ही क्यों? आप ही ने तो कहा था कि घर जिंदगी में सिर्फ एक ही बार बनता है। घर एक मौका एक, इसलिए सीमेंट भी देश का नंबर 1। अल्ट्राटेक, इंडियाज नंबर 1 सीमेंट। সেলিম
কিছু গুন্ডা বাহিনী নিয়ে এসে আর্মাদ বাহিনী নিয়ে এসে ওই চক্রান্ত করে আমার ছেলেপেলেকে তাড়িয়ে অশান্তি করার চেষ্টা করছে। আপনার নাম কি? আমার নাম হিটলার সরকার। নাম তার হিটলার, হিটলার সরকার। না না, জার্মানির নন, মুর্শিদাবাদের লোচনপুরের শাসক দলের নেতা। হিটলার এই তো আপনি চিনেন তো? হিটলারকে তো চিনেন, ওর নামেই তো বলছে, ওর নামেই তো বলছে সবাই। নাৎসি জার্মানির শাসক হিটলারের সঙ্গে কমিউনিস্টদের সম্পর্ক ছিল আদায় কাঁচকলায়। 3-এর দশকে বার্লিনের রাইখস্ট্যাগ যখন পুড়ছে, তখন কমিউনিস্টদের চরম হুঁশিয়ার দিয়েছিলেন তৎকালীন জার্মান চ্যান্সেলর হিটলার। সেসব ঘটনা তো বিশ্বের ইতিহাসে লেখা। কিন্তু এই বঙ্গের ভোট রঙ্গে যে আরেক হিটলারের উদয় হবে তার কেই বা জানত। সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিমের সঙ্গে তুলকালাম বাঁধিয়ে তিনিও চলে এলেন ফোকাসে। ও হচ্ছে লোকাল হিটলার, ওই তো ভয় দেখাচ্ছে, যেহেতু ওর ভয়টা ভেঙে দিচ্ছি এই জন্য মাস্তানি করছে। আর পুলিশের সাহায্যেই আছে, নাহলে হিটলারই থাকে না। আমাকে আগে গায়ে হাত দিয়েছে তৃণমূল কংগ্রেস। এখানে কিন্তু বিরাট রকম ব্যারিকেড করে ফেলেছে। দুপক্ষকে সামাল দিতে গিয়ে কাল ঘাম ছুটল পুলিশের। মুর্শিদাবাদে ভোট শুরু হতে না হতেই গোপীনাথপুরের ভুয়ো এজেন্ট অভিযোগে একজনকে হাতে নাতে ধরেন মোহাম্মদ সেলিম। এরপর তিনি পৌঁছন লোচনপুরে। এক মহিলা তার কাছে এসে তৃণমূলের স্থানীয় নেতাদের বিরুদ্ধে ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ জানান। বুথের কাছে কেন শাসক দলের ক্যাম্প, প্রশ্ন তোলেন মোহাম্মদ সেলিম। এরপর তৃণমূল নেতা ও কর্মীদের দিকে তিনি এগোতেই বেঁধে যায় ধুন্ধুমার। ওরা আবার ওখানে আবার জটলা করবে, তার কি গ্যারান্টি? প্লিজ স্যার, জটলা না, কেউ ছিল না স্যার, আপনি ছিল বলে দিলাম, কেউ ছিল না স্যার, প্লিজ। আপনি এই সব সকালে গলা ধাক্কা দিয়েছে, স্লিপ কেটে নিয়েছে, আপনি হচ্ছে অভিযোগ করুন থানায় গিয়ে। তৃণমূল কর্মীরা পাল্টা মোহাম্মদ সেলিমকে ঘিরে গো ব্যাক স্লোগান তোলেন। হিটলার বাহিনীকে সরাতে হবে, এই দাবিতে পুলিশের সঙ্গে দফায় দফায় বচসায় জড়ান সিপিআইএম প্রার্থী। শেষ পর্যন্ত পুলিশ তৃণমূলের জমায়েত সরিয়ে দিলে শান্ত হয় পরিস্থিতি। নাৎসি জার্মানিতে হিটলারকে প্রথম চিনতে পেরেছিলেন ওই কমিউনিস্টরাই। যদিও রাশিয়ার কমিউনিস্ট শাসক জোসেফ স্তালিন হিটলারের জার্মানির সাথে একটা অনাক্রমণ চুক্তি করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত থার্ড রাইখের স্বপ্ন সেটা কিন্তু ধূলিসাৎ হয়েছিল এই কমিউনিস্ট রাশিয়ার হাতেই। মুর্শিদাবাদের লোচনপুরে হিটলার সরকার এই ইতিহাসটা জানেন কি না সেটা আমরাও জানি না, তবে মোহাম্মদ সেলিম বিলক্ষণ জানেন। এই প্রতীকী ঝামেলা এটা ঘিরে কি তাহলে বামেরা আশায় বুক বাঁধতে পারে? দেখুন, এমনিতে তো এবারের ভোটটা বেশ অন্যরকম মনে হচ্ছে, অন্তত এই পর্যন্ত। প্রথম দফায় নিশীথ প্রামাণিক থেকে উদয়ন গুহ তারা মুখোমুখি যুদ্ধে নেমেছিলেন, কিন্তু সব ঠিকঠাক ছিল। দ্বিতীয় দফায় সুকান্ত মজুমদারকে দেখেছিলাম একটু ধাক্কাধাক্কিতে জড়াতে, কিন্তু বিরাট কিছু হয়নি। এবার তৃতীয় দফায় তৃণমূলের কর্মী হিটলারকে ধাক্কা দিলেন মুর্শিদাবাদের সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিম। আর মুর্শিদাবাদের পাশের কেন্দ্র জঙ্গিপুরে বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ সাত সকালে তৃণমূল ব্লক কংগ্রেস সভাপতির সাথে বচসা আর হাতাহাতিতে জড়ালেন এবং ভোট শেষের পর সন্ধেবেলা রাস্তা আটকে বসে পড়লেন। মালদা দক্ষিণ দেখুন, বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী আর কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী মুখোমুখি ঝামেলায় জড়ালেন। মানে নেতার থেকে প্রার্থী সবাই ভোটের দিন বুথে গিয়ে ঝামেলায় জড়াচ্ছেন, বলা ভালো ঝামেলায় জড়ানোর ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছেন। আর তোমরা সবাই এগিয়ে যাও, আমি পেছনে আছি না, সবাই নিজেরা লিডার যেরকম সামনের থেকে নেতৃত্ব দেয় সেরকমই প্রার্থীরাও সামনের থেকে নেতৃত্ব দিয়েছেন, তেরিয়া মনোভাব দেখিয়েছেন। এবার তেরিয়া না মরিয়া সেটা পরবর্তী সময় যখন 4 তারিখ ভোটের ফলাফলটা ঘোষণা হবে তখন বোঝা যাবে। কিন্তু এই ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, নেতারা যতটাই গরম হোক তাদের অনুগামী যারা তারা কিন্তু অনেকটা ঠান্ডা। এই আগের ভোটগুলোর মতো অনুগামীরা কিন্তু হাত খুলে খেলা শুরু করেননি, তারা একটু ডিফেন্সিভ মোডে রয়েছেন। আসলে কোথাও গিয়ে তারা হয়তো রিয়েলাইজ করছেন যে রাজায় রাজায় যুদ্ধ হলে উলুখাগড়ারা
বিশেষ করে যদি তারা এই গোটা ব্যাপারটা শরিক হয়ে পড়ে তাহলে তাদেরই ক্ষয়ক্ষতি বেশি হয়। এবার সব দলের নিচু তলার কর্মীরা কি এইটা বুঝেই খানিকটা শান্ত হয়ে গেছেন, নাকি মামলা মোকদ্দমার ভয় রয়েছে, কেন্দ্রীয় বাহিনীর ভয় রয়েছে, এইগুলো কাজ করছে? আরেকটি জিনিস হতে পারে, এবারের ভোট পরবর্তী সন্ত্রাস, সেই জায়গাটা সম্পর্কে তো আমরা জানি না, কারণ আগের সব ভোটগুলোর পর ওই ভোট পরবর্তী সন্ত্রাস বলে বিষয়টা, সেটা তো ভোট কেউ ছাপিয়ে গেছিল। তাহলে সবাই কি সঠিক সুযোগের অপেক্ষায় বসে আছেন নাকি? তাহলে যদি তাই হয় তাহলে তো বলতে হবে এই স্তব্ধতা, এই নীরবতা, এই শান্ত থমকে থাকা পরিবেশ, এটা আসলে সেফ একটা বড় ঝড় ওঠার অপেক্ষা। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।